একাদশ ও দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আব্দুল মঈন খান, সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা ইম্পেরিয়াল কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ ম্যাট্রিক্স ও নির্ণায়ক এই শীর্ষক একটি ক্লাস নেব। ইতিপূর্বে আমি 1.1 অর্থাৎ ম্যাট্রিক্সের উপরে একটি ক্লাস নিয়েছি। আজকে আমি 1.3 এবং 1.4 এই দুইটি অনুশীলনের উপর পরীক্ষা নেব, এই ক্লাস নেব, এবং এর পরিবর্তিতে আমি 1.2 এর সুদূর নির্ণায়কের উপরে আমি ক্লাস নেব। কিছুক্ষণ আগে আমি 1.2 এবং 1.3 এই দুটি অনুশীলনের উপর আমি বোর্ডে প্রায় 50 মিনিটের বক্তব্য রেখেছি। এই দুটি অনুশীলনের উপর বেসিক জিনিস নিয়ে, কিন্তু ওয়াইফাই কানেকশনের বিভ্রান্তির জন্য ওয়াইফাই কানেকশন চলে গেছিল বিধায় আমি বাকি ভিডিওটুকু এখন আমি করছি, এবং এটিকে আমি পার্ট 2 হিসাবে তোমরা গণ্য করবে। তো এখন আমি তোমাদের কিছুক্ষণ আগে বলেছি যে ইনভার্স ম্যাট্রিক্স কাকে বলে, একটি ম্যাট্রিক্সের অনুরাশি সহগুণক মাইনর এবং কোভেক্টর জিনিসটি কি, নির্ণায়ক কাকে বলে, 2 ডাইমেনশন অর্থাৎ আমার সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনের থেকে আমরা জিনিসগুলো সংযোজন করি, সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট এবং থার্ড অর্ডার ডিটারমিনেন্ট কাকে বলে, ম্যাট্রিক্স এবং নির্ণায়কের ভিতরে পার্থক্য কি, এই জিনিসগুলো আমি কিছুক্ষণ আগে যে ভিডিওটি মাহি এডুকেয়ার হেল্পলাইনে প্রকাশ করেছি সেখানে আমি এগুলো নিয়ে আলোচনা করেছি। এবং আমার এই ম্যাট্রিক্স নির্ণায়কের প্রথম ভিডিওতে বিভিন্ন ধরনের ম্যাট্রিক্সের সংজ্ঞা এবং দুটি ম্যাট্রিক্স কীভাবে যোগ করা হয়, দুটি ম্যাট্রিক্স কীভাবে বিয়োগ করা হয়, দুটি ম্যাট্রিক্স কীভাবে গুণ করা হয়, এই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করেছি। আজকে আমার এই 1.3 এবং 1.4 এর যে হোয়াইট বোর্ডে আমি কিছুক্ষণ লাইভে যে কথাগুলো বলেছি সেই অংশটুকুর পরবর্তী অঙ্কগুলো আমি কম্পিউটারাইজডভাবে করেছি, সেগুলো তোমাদের দেখিয়ে দেবো। কিন্তু আমার এই পার্ট 1 ভিডিওতে 1.3 এবং 1.4 এর যে পার্ট 1 ভিডিওটি, সেখানে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, অব্যতিক্রমী ম্যাট্রিক্স, এগুলোর সংজ্ঞা, কাদের ইনভার্স ম্যাট্রিক্স বের করা যায়, এগুলো অনুরাশি সহগুণক, এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। সেই ভিডিওটি দেখার পরে তোমরা এই অবশিষ্ট এই ভিডিওটি তোমরা দেখলে অঙ্কগুলো বুঝতে পারবে। এখন 1.3 এটি হলো একটি ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে, সেই ম্যাট্রিক্সের কিভাবে আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারবো, সেই জিনিসগুলো এখানে এখন আমি অঙ্কগুলো কম্পিউটারাইজড করেছি, কিন্তু বিস্তারিত আলোচনা আমি ইতিপূর্বে করেছি। এখন একটা ম্যাট্রিক্স, তার যদি ইনভার্স ম্যাট্রিক্স বের করতে চাও, তার শর্ত হলো সেই ম্যাট্রিক্সটি আমার নন সিঙ্গুলার অর্থাৎ অব্যতিক্রমী ম্যাট্রিক্স হতে হবে। এবং ব্যতিক্রমী ম্যাট্রিক্সের আমাদের কোনো ইনভার্স ম্যাট্রিক্স বের করা যায় না। অব্যতিক্রমী ম্যাট্রিক্স আমাদের বের করতে হলে আমাদের অব্যতিক্রমী ম্যাট্রিক্সের কখনো আমরা ইনভার্স ম্যাট্রিক্স, অব্যতিক্রমী ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করা যায়, কিন্তু কোনো ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করা যায় না। এখানে তোমরা এই আলোচনাগুলো প্রথম ভিডিওটি দেখে নেবে। এখন এই জিনিসগুলো আমার আগের ভিডিওতে আছে, যে ম্যাট্রিক্স কাকে বলে, যে ম্যাট্রিক্সের কর্ণ, ট্রেস, এই জিনিসগুলো তোমরা প্রথম ভিডিওতে দেখবে, এবং কিছুক্ষণ আগে যে ভিডিওতে দেখবে সেটাতেও আছে। এই যে সারি ম্যাট্রিক্স কাকে বলে, কলাম ম্যাট্রিক্স কাকে বলে, বর্গ ম্যাট্রিক্স কাকে বলে, আয়তাকার ম্যাট্রিক্স কাকে বলে, এদের উদাহরণ। কর্ণ ম্যাট্রিক্স মানে ডায়াগোনাল ম্যাট্রিক্স,
স্কেলার ম্যাট্রিক্স এবং তার উদাহরণ দিয়েছি জিরো ম্যাট্রিক্স, এর অনেকগুলো নাম আছে, শূন্য ম্যাট্রিক্স বা বিধেয় ম্যাট্রিক্স, তারপরে আমাদের এখানে একক ম্যাট্রিক্স বা অবেধক ম্যাট্রিক্স, ইংরেজিতে ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলা হয়, বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এগুলো আমার আগের ভিডিওতে অনুশীলনী একে আছে, এগুলো তোমরা ভিডিও থেকে দেখে নিও। সমঘাতী ম্যাট্রিক্স, ইডম্পটেন্ট ম্যাট্রিক্স, এগুলো পরীক্ষায় থাকে। এবং ঢাকা বোর্ড 2019 সালের পরীক্ষায় অবেদঘাতী ম্যাট্রিক্স এটা এসেছিল। অবেদঘাতী ইনভলিউটারি ম্যাট্রিক্স কাকে বলে, এই যে ব্যতিক্রম ম্যাট্রিক্স ও অব্যতিক্রম ম্যাট্রিক্স কাকে বলে, এগুলো আমি কিছুক্ষণ আগে যে ভিডিওটি মাহিডিকার হেল্পলাইনে প্রকাশ করলাম সেখানে প্রকাশ করেছি, সেখানে এগুলো আলোচনা করেছি। এখন আমি যে এই যে অনুরাশি, সহগুণক, ডিটারমিনেন্টের সংজ্ঞাগুলো, এগুলো আমি বিস্তারিত সেখানে আলোচনা করেছি। কিন্তু বিদ্যুৎ এবং ওয়াইফাই কানেকশনের বিভ্রান্তির জন্য আমি এই বাকিটুকু করতে পারি না, বিধায় এখন আমি অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি। 1.3 এটি হচ্ছে আমার ইনভার্স ম্যাট্রিক্স। একটি ম্যাট্রিক্সের কিভাবে আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারবো সেটির অধ্যায়ের অঙ্ক। এই অঙ্কগুলো প্রতি বছর পরীক্ষায় থাকে। যে এ ইনভার্স সমান লেখা যায় 1/a, যে একটা ম্যাট্রিক্স তার নির্ণায়ক ইন্টু অ্যাডজয়েন্ট এ, অথবা অ্যাডজয়েন্ট এ বাই এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান দ্বারা ভাগ করলে আমরা ইনভার্স ম্যাট্রিক্স পাই। এগুলো দেখবে যে কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স, তার ইনভার্স সমান আগের ম্যাট্রিক্স হয়ে যায়, মানে এ ইনভার্স সমান এ। এ বি ইনভার্স সমান লেখা যায় বি ইনভার্স ইন্টু এ ইনভার্স। আর এর টি, এ টু দি পাওয়ার টি লেখা হলো এই একটা ম্যাট্রিক্স, তার ট্রান্সপোজ, তার ইনভার্স সমান এ ইনভার্স, তার উপর টি লেখা যায়। এখন একটি ম্যাট্রিক্সের কখন বিপরীত যোগ্যতা, এই কথাটির অর্থ হলো যে এই ম্যাট্রিক্সটি আমার ইনভার্স ম্যাট্রিক্স বের করা যায় কিনা সেটা টেস্ট করতে হলে সেই ম্যাট্রিক্সটি এ তো দেওয়াই আছে, ডিটারমিনেন্ট বের করতে হয়। এই যে ডি সমান দুই পাশে যেটা এটা নির্ণায়ক চিহ্ন বের করে আমার নন জিরো হইতে হবে, এই যে জিরো হবে না, এখানে আমার 4 হতে পারে, -4 হতে পারে, অর্থাৎ জিরো হতে পারবে না। সুতরাং এই একটি অব্যতিক্রম ম্যাট্রিক্স। তাহলে অব্যতিক্রম ম্যাট্রিক্স কাকে বলে আমি কিছুক্ষণ আগে বলেছি, যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য না, মানে অশূন্য, তাকে অব্যতিক্রম ম্যাট্রিক্স বলে। আর যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য তাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। এবং প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমরা মনে রাখবে যে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের কখনো ইনভার্স ম্যাট্রিক্স বের করা যায় না, অব্যতিক্রমী ম্যাট্রিক্সের শুধু ইনভার্স ম্যাট্রিক্স বের করা যায়। তাহলে এ একটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স, যেহেতু জিরো না, মানে 4 হয়েছে, সুতরাং এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 4, সুতরাং এই ম্যাট্রিক্সটি বিপরীতযোগ্য, অর্থাৎ ইনভার্স ম্যাট্রিক্স বের করা যায়। বি সেরকম, বি একটা ম্যাট্রিক্স, দেখতে পাচ্ছ এই ম্যাট্রিক্সের মান, নির্ণায়কের মান 0, সুতরাং বি একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স, অতএব বি ম্যাট্রিক্সটি বিপরীতযোগ্য নয়। এখানে আমার 3 নম্বর যে অঙ্কটি, এত ম্যাট্রিক্সটি বিপরীতযোগ্যতা নির্ণয় করা, অঙ্কটা দেখতে পাচ্ছ এটি হলো 9টি ভুক্তি আছে, অর্থাৎ 3/3 মাত্রা, অর্ডার বা ক্রমের এটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটিকে আমি নির্ণায়কে পরিণত করলাম এবং এটি থার্ড অর্ডার ডিটারমিনেন্ট, অর্থাৎ তৃতীয় পর্যায়ের। 3টা রো 3টা কলাম, সেখানে এটাকে থার্ড অর্ডার ডিটারমিনেন্ট বলা হয়। আর 2টা রো 2টা কলাম যদি থাকে সেটিকে আমরা বলি সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট। এখন আমি এই যে C2 প্রাইম সমান C2 বিয়োগ C1, C3 প্রাইম সমান আমার এখানে C3 মাইনাস C2, এর বিস্তারিত যখন আমি সামনে যে ক্লাসটি নেব 1.2 এর শুধু নির্ণায়কের উপরে, শুধু ডিটারমিনেন্টের উপরে, সেখানে বিস্তারিত বলবো। এখানে আমি একটু বলে দিই যে C2 দ্বারা বোঝায় সেকেন্ড কলাম, C1 দ্বারা বোঝায় ফার্স্ট কলাম, আর C3 দ্বারা বোঝায় থার্ড কলাম। C2 প্রাইম সমান C2 বিয়োগ C1, এই কথার অর্থ হলো সেকেন্ড কলাম থেকে ফার্স্ট কলাম বিয়োগ করে যে রেজাল্টটি হবে সেটি পরবর্তী নির্ণায়কে সেকেন্ড কলামে লিখিয়া। সেরকম C3 প্রাইম সমান C3 মাইনাস C2, এই কথাটির অর্থ হলো থার্ড কলাম থেকে সেকেন্ড কলাম বিয়োগ করে যে রেজাল্টটি হবে সেই রেজাল্টটি পরবর্তী নির্ণায়কে থার্ড কলামে লিখিয়া। এবং আমি এই বিস্তারিত যে সামনে ক্লাসটি নেব সেখানে বিস্তারিত আরো এখানে অনেক কথা আছে আমি বলবো,
এটি তোমরা এইটুকু জেনে রাখো। আর একটা সূত্র আছে যে কোনো নির্ণায়কের দুটি সারি বা দুটি কলাম যদি একই হয়ে যায় তখন সেই নির্ণায়কের মান শূন্য। নির্ণায়কের আরো কতগুলো সূত্র আছে সেগুলো আমি পরে বলবো। এখানে যদি নির্ণায়কের 1 2 3 অর্থাৎ সেকেন্ড কলাম এবং থার্ড কলাম 1 2 3 দেখো একই, সুতরাং এর মান 0। অতএব এই একটি ব্যতিক্রম ম্যাট্রিক্স। কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি শূন্য হয় সেই ম্যাট্রিক্সকে বলা হয় ব্যতিক্রম ম্যাট্রিক্স। সুতরাং এখানে শূন্য হয়েছে বিধায় এই একটি ব্যতিক্রম ম্যাট্রিক্স, অতএব এই ম্যাট্রিক্সটি নির্ভরযোগ্য নয়। 4 নম্বর অঙ্কটিও সেই একইভাবে আমি করেছি। এই নির্ণায়কের এই যে মান বের করেছি, এটি আমি বলেছিলাম যে একটি থার্ড অর্ডার ডিটারমিন্যান্ট, তৃতীয় পর্যায়ের নির্ণায়কের মান, এই যে পদ্ধতিটি করেছি এই পদ্ধতিটাকে বলা হয় মেথড অফ এক্সপানশন, বিস্তার পদ্ধতি। এবং এই বিস্তার পদ্ধতি দুইটা সিস্টেমে করা যায়। একটি হলো রো সিস্টেম, একটি কলাম সিস্টেম। আমি এখানে রো সিস্টেম করেছি। এবং ইতিপূর্বে যে ভিডিওটি আমি কিছুক্ষণ আগে ক্লাস নিয়েছি সেখানে আমার বলেছিলাম যে 9টি ভুক্তির জন্য এদের হৃদয়ের চিহ্ন হলো প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, আর প্লাস মাইনাস প্লাস। এই যে 9টি বললাম এটা হলো হৃদয়ের চিহ্ন। কেন প্লাস হয়, কেন মাইনাস হয়, এই জিনিসগুলো আমি কিছুক্ষণ আগে যে ক্লাস নিয়েছি সেখানে বিস্তারিত আলোচনা করেছি। করে -96 হলো সি, যে একটা ম্যাট্রিক্স তার নির্ণায়কের মান -96, এবং যেহেতু নট ইকুয়াল টু 0 সুতরাং সি একটি অব্যতিক্রম ম্যাট্রিক্স এবং সি ম্যাট্রিক্সটি বিপরীতযোগ্য অর্থাৎ ইনভার্স ম্যাট্রিক্স বের করা যায়। এই জাতীয় একটি অঙ্ক আমি কিছুক্ষণ আগে ওই উক্ত ভিডিওতে দেখবে আমি হোয়াইট বোর্ডে করে দিয়েছি যে শুধু ফিগার চেঞ্জ, সংখ্যা চেঞ্জ। ওইখানে ছিল 1, এখানে 1 আছে, এখানে সেখানে ছিল 7, এই হলো পার্থক্য 5 এরকম ছিল। এত ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা এগুলো পরীক্ষা থাকে। এবং এই ম্যাট্রিক্সটি করার সময় আগে যদি নাম দেওয়া না থাকে লিখতে হয় মনে করি এ সমান। এটা ম্যাট্রিক্সের নাম তুমি এ দিতে পারো, বি দিতে পারো, সি দিতে পারো। তাহলে মনে করি এ সমান এই ম্যাট্রিক্সের নাম দিলাম। যদি ম্যাট্রিক্সটির নাম এ দেওয়া থাকতো তাহলে আমরা লিখতাম এখানে দেওয়া আছে এ সমান। যেহেতু নাম দেওয়া নেই মনে করি এ সমান লিখবে। লেখার পরে এই ম্যাট্রিক্সের যে ডেট লিখেছি তোমরা জানো ডিটারমিন্যান্ট, DETERMINANT, ডিটারমিন্যান্ট এর বাংলা অর্থ হলো নির্ণায়ক। যেহেতু আমার নির্ণায়কের সংক্ষেপে আমরা লিখি ডেট, ডেট এ মানে এ একটা ম্যাট্রিক্স তার নির্ণায়ক ডেট এ সমান এইভাবে লেখা যায়, দুই পাশে সিঙ্গেল উল্লম্ব রেখা দিয়ে। এবং তোমরা জানো যে ম্যাট্রিক্সের 3টি নোটেশন আছে যা আমি এক পয়েন্টে প্রশ্নলার অঙ্কগুলো করার সময় বলেছিলাম যে ফার্স্ট ব্র্যাকেট দিয়েও লেখা যায়, থার্ড ব্র্যাকেট দিয়েও লেখা যায়, অথবা 2 জোড়া উল্লম্ব রেখা দিয়েও ডিনোট করা যায় ম্যাট্রিক্সের। আর সিঙ্গেল উল্লম্ব 2টি রেখা দ্বারা আমরা এই নির্ণায়কে ডিনোট করে থাকি। ম্যাট্রিক্সের মান নির্ণয় করা যায় না, কিন্তু নির্ণায়কের মান নির্ণয় করা যায়। ম্যাট্রিক্সের বেলায় রো এবং কলাম সমান হতে পারে, অসমান হতে পারে, বাট নির্ণায়কের বেলায় রো আর কলাম অবশ্যই সমান হতে হয়। এই কথাগুলো তোমরা মনে রাখবে। এখানে আমি একটি সেকেন্ড অর্ডার ডিটারমিন্যান্টের যে মান বের করার প্রধান কর্ণ বরাবর 3 আর 5 গুণ করলাম, -7 × 1 এইভাবে আমি মান বের করলাম। এই মানগুলো আমি ইতিপূর্বে বলেছি। 8 হলো যেহেতু নট ইকুয়াল টু 0 সুতরাং এ ইনভার্স বিদ্যমান, এ ইনভার্স বিদ্যমান লেখা বা এ ইনভার্স নির্ণয়যোগ্য এক কথা। এখন আমি এই যে ম্যাট্রিক্স এ তার যে 4টি ভুক্তি আছে সেই ভুক্তিগুলো সহগুণক বের করেছি। আমি বলেছিলাম যে এ যদি একটা ম্যাট্রিক্স হয় ছোট হাতের A11 দ্বারা বোঝায় যে ওই ভুক্তিগুলোর মধ্যে যে ভুক্তিটি 1 নম্বর রো এবং 1 নম্বর কলামে আছে তখন ছোট হাতের A11 দিতে হয়। আর যদি বড় হাতের A11 দেয় তাহলে 1 নম্বর রো এবং 1 নম্বর কলামে যে ভুক্তিটি আছে তার সহগুণক বোঝায়। সুতরাং আমি যদি লিখি 3 এর সহগুণক, আর যদি শুধু লিখি A1 বড় হাতের A11 অর্থাৎ 1 নম্বর রো এবং 1 নম্বর কলামে আছে যে 3 তার সহগুণকই বোঝাচ্ছে। এই আমি বিস্তারিত আমি বোর্ডে আমি দেখিয়েছি। এখন যারা এই ভিডিওটি দেখছে তারা আগের ভিডিওটি আগে দেখে নেবে, পার্ট 1, 1.2, 1.3 এবং
চারের যে ভিডিওটি কিছুক্ষণ আগে আমি মাহি রেগার হেল্পলাইনে প্রকাশ করেছি, সেখান থেকে এটা দেখে নিতে হবে। তারপরে এই অঙ্কগুলো করলে তোমরা বুঝতে পারবে, কারণ হচ্ছে পার্ট 1 আর পার্ট 2 মিলেই একটি ভিডিও কল্পনা করবে। এইভাবে সহগুণক চারটি আমি বের করলাম। এরপরে ADJA মানে অ্যাডজয়েন্ট এ, এই এটা ছোট হাতে লিখলেও হয়, ADJ ছোট হাতের এ লিখলেও হয়, বড় হাতের লিখলেও চলো, ছোট হাতে লেখা উত্তম। আর বড় হাতের এটা, এই ম্যাট্রিক্সটা একটু ফাঁকা করে লিখতে হয়, বা অনেকে ফার্স্ট ব্র্যাকেট দেয়। এখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হলো এই যে ম্যাট্রিক্স এ এর সহগুণক ম্যাট্রিক্স তৈরি করে তার টি, এই টিটা ছোট হাতে দিলেও চলে, বড় হাতে দিলেও চলে, অথবা প্রাইম দিলেও চলে। এটিকে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স। অর্থাৎ কোনো ম্যাট্রিক্সে রোকে কলাম এবং কলামকে রোতে পরিণত করলে নতুন যে ম্যাট্রিক্স তৈরি হয় সেটিকে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স। সেজন্য আমার এখানে 5 - 7 এটা ছিল ফার্স্ট রো, ফার্স্ট কলাম করলাম, আর -1 - 3 সেকেন্ড রো ছিল, সেকেন্ড কলাম করলাম। এটিকেই আমরা বলি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অতএব এ ইনভার্স, অর্থাৎ এ এর ইনভার্স ম্যাট্রিক্স হবে সমান 1 এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান ইন্টু অ্যাডজয়েন্ট এ। অ্যাডজয়েন্ট এ কথাটা উপরে লিখলে হয়, পাশে লিখলে হয়। এখন আমি মানগুলো বসিয়ে দিলাম। এখন 1/8 দিয়ে আমি প্রত্যেকটা ভুক্তিরে গুণ করেছি। গুণ না করে যদি এই পর্যন্ত তোমরা রেখে দাও, তখন মাঠ পাবে। আমি গুণ করে এরকম করেছি। এখানে একটি কথা স্মর্তব্য যে একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স উত্তর যথাযথ হয়েছে কিনা যদি এটা টেস্ট করতে চাও, তাহলে আমার আদি ম্যাট্রিক্স এ আর যে ম্যাট্রিক্স এ ইনভার্স তৈরি করলাম, নির্ণয় করলাম, এ আর এ ইনভার্স গুণ করবে। গুণ করে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায়, অবেধক ম্যাট্রিক্স পাওয়া যায়, ইউনিট ম্যাট্রিক্স পাওয়া যায়, একক ম্যাট্রিক্স পাওয়া যায়, তাহলে আমরা আই দ্বারা ডিনোট করি, তাহলে বুঝবে যে তোমার উত্তর যথাযথ হয়েছে। এবং আমার স্নেহসূত শিক্ষার্থীবৃন্দ, এখানে যেহেতু আদি ম্যাট্রিক্সটা দুইটা রো দুইটা কলাম, তাহলে আমার তখন I2 দিয়ে সেই মানটা হবে 1001। আদি ম্যাট্রিক্সটা যদি তিনটা রো তিনটা কলাম থাকে, অর্থাৎ 9টা ভুক্তি থাকে, তখন আমার I3, অর্থাৎ তখন আইডেন্টি ম্যাট্রিক্স হবে 100010001। এটি মনে রাখবে। এখানে যে 6 নম্বর অঙ্কটি হুবহু যে 5 নম্বর অঙ্কটি করলাম, সেটি যে শুধু সংখ্যা চেঞ্জ, আর হলো এখানে ছিল থার্ড ব্র্যাকেট, এখানে ফার্স্ট ব্র্যাকেট। আর আগের অঙ্কটা নির্ণয় করতে বলছে, এখানে দেখাতে বলছে। একই কথা, আমি একইভাবে এ ইনভার্স অর্থাৎ ইনভার্স ম্যাট্রিক্স আমি নির্ণয় করলাম আগের অঙ্কটার মতো করে। দেখো এই যে এটা আমার প্রমাণ করতে বলছে, এটা দেখাও যে বলছে তিনি শর্ট লিখবে, বা শোন, আর প্রমাণ করতে বললে প্রুফড। এটা একই কথা। আরেকটি কথা এখানে বিশেষভাবে উল্লেখ্য, এই এ ইনভার্স সমান কিন্তু 1/a লেখা যাবে না, কিন্তু অ্যালজাব্রিক এক্সপ্রেশনে যখন x ইনভার্স মানে x টু দি পাওয়ার -1 সমান 1/x লেখা যায়, x ইনভার্স 2 মানে x টু দি পাওয়ার -2 সমান 1/x স্কয়ার লেখা যায়, সেইভাবে এখানে কিন্তু a ইনভার্স সমান 1/a এই কথাটা লেখা যাবে না। এখানে a হলো একটা ম্যাট্রিক্স, আর a ইনভার্স অর্থাৎ a টু দি পাওয়ার -1 দ্বারা ওই এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সকে আমরা ডিনোট করেছি, প্রকাশ করেছি, সূচিত করেছি। 7 নম্বর অঙ্কটি এই জাতীয় অঙ্কগুলোই ঢাকা বোর্ড 2017, 2018, 2019 বিভিন্ন সালে যে মাদ্রাসা বোর্ড সহ ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, যে 12টি বোর্ড আছে, সমস্ত বোর্ডে এই অঙ্কগুলোই পরীক্ষায় থাকে। এই অঙ্কগুলোই ফিগার চেঞ্জ করে দেয়, শুধু সংখ্যা চেঞ্জ করে দেয়। ধরো এখানে 1 আছে, 0 দিয়ে দিল, বা -1 দিয়ে দিল, 3 দিয়ে দিল, 7 দিয়ে দিল। এই অঙ্কটি দেখো, এখানে এই ম্যাট্রিক্সটি একটি বর্গ ম্যাট্রিক্স, এবং এটি আমার 3/3 ম্যাট্রিক্স, অর্থাৎ এর মাত্রা বা অর্ডার বা ক্রম হচ্ছে আমার 3/3। এখানে 9টি ভুক্তি আছে। প্রথমে এই ম্যাট্রিক্সটার নাম দিলাম আমি এ, তুমি বি দিতে পারো তোমরা। এ দিয়ে তার ডিটারমিনেন্ট বের করলাম, এবং এই যে ডিটারমিনেন্টটা বের করলাম, এই ডিটারমিনেন্টটা আমি বের করলাম আমি মেথড অফ এক্সপানশন অর্থাৎ বিস্তার পদ্ধতিতে বের করে আমার দেখো এখানে রো সিস্টেমে করেছি। 14 হলো, 9টি 0। সুতরাং এ ইনভার্স বিদ্যমান। এখন আমরা সহগুণগুলো বের করি। এখানে আমার 9টি ভুক্তি আছে। ভুক্তিগুলোর নাম, সহগুণগুলোর নাম যথাক্রমে বড় হাতের A11, বড় হাতের A12, এইভাবে আমি A33, এইভাবে 9টা জিনিসেরই ভুক্তি আমি বের করেছি। এবং এদের আমি চিহ্নর কথা বলেছিলাম
যে দেখো 1 আর 1 যোগ করলে 2 জোড় হয়, তাহলে -1 টু দি পাওয়ার 1 যোগ 1, সেজন্য আমার এখানে প্লাস চিহ্ন হয়ে যায়। এখানে মাইনাস কেন দিয়েছি? 1 আর 2 যোগ করলে 3 বিজোড়, বিজোড় হলেই এখানে মাইনাস লাগবে। অর্থাৎ সূত্র হলো -1 টু দি পাওয়ার m প্লাস n। m হলো রো আর n হলো কলাম, অথবা r প্লাস c লিখতে পারো। আর c কলা, r মানে আগে রো, c মানে হলো কলাম, আর c কলা এভাবে মনে রাখবে, আগে হলো রো পরে কলাম। এই অঙ্কগুলো হলো পরীক্ষায় থাকে, এগুলো তোমরা বেশি করে প্র্যাকটিস করবে। এই শুধু ফিগার সেন্স এইভাবে আমি a22 a23 এইভাবে 9টি ভুক্তিরই সহগুণক বের করলাম। বের করার পরে তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স adj সমান লেখা যায় সহগুণক ম্যাট্রিক্স এটি, তার উপরে টি দিবে, রো কে কলাম করলাম, কলামকে রো করলাম, এটি হবে আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এই টিটা ছোট হাতে দিলেও চলে, বড় হাতে দিলেও চলে, প্রাইম দিলেও চলে। অতএব এ ইনভার্স সমান 1/a ম্যাট্রিক্সের নির্ণায়কের মান ইন্টু adj। তারপরে তোমরা এভাবেও রেখে দিতে পারো, অথবা 1/14 দিয়ে এটি দিয়ে গুণ করবে। এটি হবে আমার উত্তর। এভাবে রেখে দিলেও ফুল মার্কস পাবে। এখন 8 নম্বর যে অঙ্কটি বলছে, এই একটা ম্যাট্রিক্স দেখতে পাচ্ছ তোমরা 3/3 অর্ডারের বা ক্রমের বা মাত্রার, এর এমন একটি বি ম্যাট্রিক্স নির্ণয় করো যেন ab সমান b এর সমান i3 হয়। এবং আমার স্নাতক শিক্ষার্থী বিন্দু যেখানে i3 লিখেছি, আমার আদি ম্যাট্রিক্স এ যেহেতু 3টা রো 3টা কলাম, এখানে i3 লেখার অর্থ হলো i3 একটি আইডেন্টিটি ম্যাট্রিক্স, এবং সেখানে 3টি রো 3টি কলাম আছে, অর্থাৎ 3টি 1 আছে, 1 0 0 1 0 1 0 0 1। এখন অঙ্কটি করব কিভাবে? দেয়া আছে a সমান এটা, এমন একটি ম্যাট্রিক্স বি নির্ণয় করতে হবে যেন ab সমান b এর সমান i3 হয়। যেহেতু ab সমান b এর সমান i3, সুতরাং আমরা লিখতে পারি b হলো a ইনভার্স, অর্থাৎ a ম্যাট্রিক্সের ইনভার্স করলে আমার b ম্যাট্রিক্স পাওয়া যায়। আবার অথবা পাওয়া যায় b ম্যাট্রিক্সের ইনভার্স করলে a ম্যাট্রিক্স পাওয়া যায়। এটি হলো কাজ। যেহেতু আমার বি ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে, তাহলে আমার যে এই ম্যাট্রিক্স দিয়ে আছে তার ইনভার্স ম্যাট্রিক্স বের করলে যে রেজাল্ট হবে সেটাই হবে বি ম্যাট্রিক্স। ওকে, তাহলে আমি একটা ম্যাট্রিক্স কিছুক্ষণ আগে যে 7 নম্বর অঙ্কটা করলাম, যে একটি 3/3 7 নম্বর যে অঙ্কটা 3/3 ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করা হয়, সেইভাবে 7 নম্বর অঙ্কটার মতো আমি ডেট এ মানে ডিটারমিন্যান্ট এ সমান যে এ ম্যাট্রিক্সের নির্ণয় আমি বের করলাম। বের করার পরে দেখা গেল -2 হলো। তা -2 নট ইজিক্যাল টু 0। এখানে 2 হইতে পারে, -2 হইতে পারে, হাফ হইতে পারে, যা ইচ্ছা, কিন্তু 0 হইতে পারবে না। নট ইজিক্যাল টু 0। নট ইজিক্যাল টু 0 হলে বোঝা যাবে যে এ ইনভার্স বিদ্যমান। এখন আমি এই যে 9টি ভুক্তি আছে, সেই 9টি ভুক্তির সহগুণকগুলো রেসপেক্টিভলি বের করেছি। তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি আগে যে 7 নম্বর অঙ্কটা বুঝিয়েছি সেটার মতো হুবহু। বের করার পরে আমি অতএব অ্যাডজয়েন্ট এ সমান এই সহগুণকগুলো ম্যাট্রিক্স তার ট্রান্সপোজ, এইভাবে আমি রোকে কলাম করলাম, কলামকে রো করলাম। এটা হলো রো, সেটাকে ফার্স্ট রোকে ফার্স্ট কলাম, সেকেন্ড রোকে সেকেন্ড কলাম, থার্ড রোকে থার্ড কলাম করলাম করে আমার এ ইনভার্স যে 7 নম্বর অঙ্কটার মতো হুবহু বের করলাম। এখন এখানে যেহেতু বি ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে, সেই জন্য আমি এখানে -1/2 অর্থাৎ 1/-2 দিয়ে এর প্রত্যেকটা ভুক্তিরে গুণ করে এরকম নিয়েছে। একটি ভুক্তি যেন 31/2, এটা ফ্র্যাকশন 15.5 সমস্ত 2 এর 1, সুতরাং 31/2 হইতে পারে, শুধু 31 হইতে পারে, হাফ হইতে পারে, 2 হইতে পারে, -2 হইতে পারে, এটাই রিয়েল নাম্বার। অতএব এ ইনভার্স যা সেটাই হবে হলো বি ম্যাট্রিক্স। তাহলে বি সমান এ ইনভার্স, এ ইনভার্সের মান যা হবে বি এর মান হবে উত্তর। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জাতীয় অঙ্কগুলো পরীক্ষায় থাকে। 9 নম্বর যে অঙ্কটা এখন আলোচনা করব, x সমান একটা ম্যাট্রিক্সের নাম ABC থাকতে পারে, LM থাকতে পারে, XY দিয়েছে। Z একটা ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে, যেখানে কন্ডিশন হলো XZ সমান Y। আমি আবার রিপিট করছি, XZ সমান Y। তাহলে এখানে লিখবে এইভাবে, দেয়া আছে x সমান, এটা দেয়া আছে একটি বর্গ ম্যাট্রিক্স 2/2 মাত্রার, y সমান দেয়া আছে এটি একটি 2/1 মাত্রার, অর্থাৎ এখানে 2টা রো একটা কলাম। কোনো ম্যাট্রিক্সের যদি
একটি কলাম থাকে তাকে আমরা কলাম ম্যাট্রিক্স বলি। এটা একটা কলাম ম্যাট্রিক্সও বলা যায়, এবং ওয়াই যে ম্যাট্রিক্স এটি কলাম ম্যাট্রিক্স, এবং এখানে দুইটি রো একটি কলাম। অর্থাৎ আগে বলতে হয় রো বাই ওই গুণ চিহ্ন বাই বলবে, আমি আগে শিখিয়েছি তোমাদের, আর পরে কলাম বলতে হয়। যেখানে এক্স জেড সমান ওয়াই দিয়ে আছে, অতএব জেড সমান এক্স যদি দুই পাশে যায় এক্স ইনভার্স হয়ে যায় ওয়াই। তাহলে আমার স্নাতক শিক্ষার্থীরা, আমি ওয়াই ম্যাট্রিক্স দিয়ে আছে, এক্স ম্যাট্রিক্স দিয়ে আছে, সেই এক্স ইনভার্স বের করব 5 নম্বর অঙ্কটার মতো। ইনভার্স এক্স ইনভার্স বের করার পরে এক্স ইনভার্স আর এই ম্যাট্রিক্স পাওয়া যায়, সেই ম্যাট্রিক্সটাই হবে জেড ম্যাট্রিক্স। সুতরাং তোমাদের মনে রাখতে হবে দুটি ম্যাট্রিক্সের যোগফল একটা ম্যাট্রিক্স, দুটি ম্যাট্রিক্সের বিয়োগফল একটা ম্যাট্রিক্স, দুটি ম্যাট্রিক্সের গুণফল একটা ম্যাট্রিক্স। রিমেম্বার, দুটি ম্যাট্রিক্স কখনো ভাগ করা যায় না। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি কি করব, আমি এক্স যে একটা ম্যাট্রিক্স তার ইনভার্স ম্যাট্রিক্স বের করার যে প্রক্রিয়া সেই অনুযায়ী ইনভার্স ম্যাট্রিক্স বের করেছি। ডিটারমিনেন্ট অফ এক্স সমান এইভাবে আমি -3 বের করলাম, নট ইকুয়াল টু 0। সুতরাং এক্স ইনভার্স বিদ্যমান। তো এখন এক্স বড় হাতের এক্স লিখে 1 1 এইভাবে, মানে 1 নম্বর রো এবং 1 নম্বর কলামে যে ভুক্তিটি আছে তার সহগুণক এভাবে বের করেছি। তারপরে অ্যাডজয়েন্ট বের করলাম, বের করে এক্স ইনভার্স সমান 1 বাই এক্স ম্যাট্রিক্সের যে মান ইন্টু অ্যাডজয়েন্ট এক্স বের করে রেজাল্টটা হলো। এখন এক্স ইনভার্স ওয়াই, অর্থাৎ এক্স ইনভার্স একটা ম্যাট্রিক্স আমি তৈরি করলাম, এবং আগের ওয়াই একটা ম্যাট্রিক্স গুণ করে একটা ম্যাট্রিক্স তৈরি করলাম। এই ম্যাট্রিক্সটা হলো 5/3 এবং 7/3, এটা ভগ্নাংশ, কোনো অসুবিধা নেই। এই মান যা যে আমি ম্যাট্রিক্সটি পেলাম, এই ম্যাট্রিক্সটি হবে জেড ম্যাট্রিক্স, কারণ হচ্ছে জেড সমান লেখা যায় এক্স ইনভার্স ওয়াই, সুতরাং এটি হবে জেড এর মান, মানে জেড এর মান না, জেড ম্যাট্রিক্স। তোমরা জানো যে ম্যাট্রিক্সের কোনো মান নির্ণয় করা যায় না, কিন্তু নির্ণায়কের মান বের করা যায়। আর ম্যাট্রিক্সের বেলায় রো এবং কলাম সমান হইতে পারে, অসমান হইতে পারে, বাট একটি বর্গ ম্যাট্রিক্সেরই আমরা নির্ণায়কে পরিণত করতে পারি। নির্ণায়কের বৈশিষ্ট্য হলো ঠিক যে কয়টা রো থাকে সেই কয়টা কলাম থাকতে হয়, রো আর কলাম অবশ্যই সমান থাকতে হয়। ওকে, 10 নম্বর অঙ্কটা দেখো। এ সমান একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, এ বি ও বি নির্ণয় করে, বি এ নির্ণয় করে এ ও বি ম্যাট্রিক্সের মধ্যে সম্পর্ক নির্ণয় করা, রিলেশন। এটি আমার এখানে এই রিলেশনটা নির্ণয় করতে বলছে। হ্যাঁ, এখানে নির্ণয় অন্তস্থ হবে, অন্তস্থটা আমি দিয়ে দেই। হ্যাঁ, এই যে নির্ণয় করো, সম্পর্ক নির্ণয় করতে বলছে। তাহলে আমি, আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে আগে এ দেয়া আছে, বি দেয়া আছে, তাহলে এ বি নির্ণয় করলাম, যা আমি আমার প্রথম ভিডিও অর্থাৎ 35 নম্বর যে ভিডিওটি তৈরি করেছি 1.1 প্রশ্ন, যে দুটি ম্যাট্রিক্স কিভাবে গুণ করা যায়, দুটি ম্যাট্রিক্স কখন গুণ করা যায়, সেই জিনিসগুলো আমি আলোচনা করেছি। এ আর বি গুণ করলাম, গুণ করার পরে তোমরা জানো এই গুণ করার পরে যে রেজাল্টটা হলো সেটা দেখা যাচ্ছে একটি আইডেন্টিটি ম্যাট্রিক্স, অবজেক্ট ম্যাট্রিক্স, ইউনিট ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স। সুতরাং এটিকে আমি I3 দ্বারা ডিনোট করলাম। আই দিলেও চলে, কিন্তু আমি যেহেতু এখানে 3টা রো 3টা কলাম অর্থাৎ 3টা 1, সেজন্য আমি I3 দিয়েছি। যদি 2টা রো 2টা কলাম অর্থাৎ 2টা 1 থাকতো I2 দিতাম, বা শুধু I দিলেও চলে। বি এ নির্ণয় করেছি, বি কে এ দ্বারা গুণ করলাম, যে বি ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স দ্বারা গুণ করে দেখো সেই এক রেজাল্ট পাওয়া গেল, সেটা I3 নাম দিলাম। তাহলে এ বি সমান বি এ সমান I3, তাহলে সংজ্ঞা অনুসারে বা সংজ্ঞা অনুযায়ী আমরা লিখতে পারি বি ম্যাট্রিক্সটি এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স, বা এ ম্যাট্রিক্সটি বি ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। এই যদি কখনো হয় এ বি সমান বি এ সমান I3, তাহলে এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স হতে পারে, আবার বি ম্যাট্রিক্সটি এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স হতে পারে। এটাই হলো নির্ণয় সম্পর্ক। সুতরাং এ সমান বি ইনভার্স অথবা বা বি সমান এ ইনভার্স, এটি হলো আমাদের এই দুটি ম্যাট্রিক্সের গুণফল, এবং আমার এখানে এটি হলো সম্পর্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমি 1.3 প্রশ্নমালা অর্থাৎ একটা ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে তাহলে তার ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করা হয়,
কোন ধরনের ম্যাট্রিক্সে ইনভার্স ম্যাট্রিক্স বের করা যায়, অর্থাৎ ইনভার্স ম্যাট্রিক্স বের করার যে কন্ডিশন, যে প্রাথমিক শর্ত, সেই ম্যাট্রিক্সটি হতে হবে সিঙ্গুলার হলে হবে না, নন সিঙ্গুলার হতে হবে, অব্যতিক্রম ম্যাট্রিক্স হতে হবে। আর সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে ব্যতিক্রম ম্যাট্রিক্সে কোনোদিন ইনভার্স ম্যাট্রিক্স বের করা যায় না। এখন আমি 1.4 অনুশীলনী নাম দিয়েছি এটি হলো ক্রেমার্স রুলের সাহায্যে যে সমাধান করা যায় সমীকরণ জোটের সেই অঙ্কগুলো। এটি কোনো কোনো বইতে 1.4 নাম না দিয়ে 1.3 এর সঙ্গে সংযুক্ত করেছে, এটা কোনো ব্যাপার না। আমি ধারাবাহিকভাবে অঙ্কগুলো সংযোগ করেছি বিধায় এটির নাম দিয়েছি 1.4। এবং আমার সিনাজপদ শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে যে এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্কই হলো ক্রেমার্স রুলের সাহায্যে করতে হবে। এখন আমি অঙ্কের মাধ্যমে ক্রেমার্স রুলটা তোমাদের আবার রিমাইন্ড করে দেবো, কিন্তু ইতিপূর্বে পার্ট 1 অর্থাৎ 1.3 এবং 1.4 এর যে ভিডিওটি আমি কিছুক্ষণ আগে তৈরি করেছি, যেটা আমি হোয়াইট বোর্ডে ক্লাস নিয়েছি, মাল্টিমিডিয়া এই ডেস্কটপের কম্পিউটারে যে কথাগুলো বলছি তার আগে, সেখানে আমি ক্রেমার্স রুল কি বিস্তারিত আলোচনা করেছি, সেই ভিডিওটিতেও তোমরা দেখে নিতে পারো। ক্রেমার একজন বিখ্যাত ম্যাথমেটিশিয়ান, উনি এই সূত্রটি তৈরি করেছেন বিধায় এটিকে ক্রেমার্স রুল বলা হয়, অর্থাৎ ক্রেমারের সূত্র দিয়ে আমার এই সমীকরণ জোটের সমাধান করতে হবে। এবং এই কথাটি আমি তোমাদের অনেকবার বলেছি যে এ থেকে যে পর্যন্ত যে 26টি অক্ষর, তার প্রথম 13টাকে আমরা সাধারণত কনস্ট্যান্ট বা ধ্রুব সংখ্যা বা বৃত্ত সংখ্যা বলে থাকি। শেষের যে 13টা এক্স, ওয়াই, জেড, ইউ, ভি, টি, ডাব্লিউ যাই বলি না কেন, এগুলোকে বলা হয় ভেরিয়েবল বা চলক। সুতরাং একটি চলকের সঙ্গে সামনে যাই থাকবে সেটিকে আমরা সহগ হিসাবে গণ্য করি। যেমন এখানে 3y, এই 3 হলো y এর সহগ, সহগ নীতি হলো কোএফিসিয়েন্ট। আর কোফ্যাক্টর মানে সহগুণক, সেটি ভিন্ন, যা আমি কিছুক্ষণ আগে আমি আমার লেকচারে এই পার্ট 1 ভিডিওতে বলেছি। আর অনুরাশি ইংরেজিতে বলা হয় মাইনর। এখন যদি কেউ তোমাদের বলে যে হোয়াট ইজ কনস্ট্যান্ট and how many kinds of constant there are, তোমরা বলবে যে constant is a quantity which does not change its value, যার মানের কোনো পরিবর্তন হয় না, তাকে আমরা ধ্রুবক বা নিত্য সংখ্যা বা ধ্রুব বলি, কনস্ট্যান্ট বলি। এখন there are two kinds of constant, ম্যাথমেটিক্সে দুই ধরনের কনস্ট্যান্ট আছে। এক নম্বর আরবিট্রারি কনস্ট্যান্ট বা ভেরিং কনস্ট্যান্ট বা ইচ্ছামূলক ধ্রুবক বা অবাধ ধ্রুবক বা অনির্ধারিত ধ্রুবক। এই যে 5টি বললাম, এই 5টি একই, 5টি মিলে এক প্রকার। আরেক ধরনের কনস্ট্যান্ট আছে যা কোনো দিন কিয়ামত হয়ে গেলেও, কিয়ামতের আগ পর্যন্ত কোনোদিন চেঞ্জ হবে না, সেটিকে বলা হয় অ্যাবসলিউট কনস্ট্যান্ট বা পরম ধ্রুবক। যেমন পাই, যেমন ই। এই যে পাই মান 3.1416, গণিতবিদরা পাই মান পয়েন্টের পরে লক্ষ লক্ষ গড়পত্র নির্ণয় করেছেন। আমরা স্ট্যান্ডার্ড ধরি পাই সমান 3.1416। এই যে পাই বাংলাদেশেও তাই, ইন্ডিয়াতেও তাই, পাকিস্তানেও তাই, মঙ্গল গ্রহেও তাই, আমেরিকাতেও তাই। সুতরাং এই পাই দিয়ে আমরা বলি অ্যাবসলিউট কনস্ট্যান্ট বা পরম ধ্রুবক। এখানে আবার নির্ণায়কের সাহায্যে বা ক্রেমারের সূত্রের সাহায্যে সমাধান করো। এই জাতীয় অঙ্কগুলো তোমরা যখন ক্লাস 8 এবং নবম ও দশম শ্রেণীতে অঙ্কে এগুলো করে এসেছো, সেই অঙ্কগুলো আরও 3টা পদ্ধতিতে করা যায়। একটি হলো প্রতিস্থাপন পদ্ধতি, একটি অপনয়ন পদ্ধতি, আর একটি হলো বজ্রগুণন পদ্ধতি। তা এখানে যেহেতু আমার বলে দিয়েছে নির্ণায়কের সাহায্যে বা ক্রেমারের সূত্রের সাহায্যে সমাধান, সুতরাং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কগুলো যদি সেই প্রতিস্থাপন পদ্ধতি বা প্রতিস্থাপন পদ্ধতি বা অপনয়ন পদ্ধতি বা বজ্রগুণন পদ্ধতিতে করো, তাহলে কিন্তু কোনো নম্বর দেবে না। উত্তর মিলবে, এক্স ওয়াই মান মিলবে এক্স ওয়াই জেড এর, কিন্তু নম্বর 0 পাবে। এই অঙ্কগুলো আমরা নির্ণায়কের সাহায্যে বা ক্রেমারের সূত্রের সাহায্যে একই কথা এইভাবে করব। এবং আমি এই কথাটি তোমাদের অনেকবার বলেছি যে নোটেশন ইজ নট ম্যাথমেটিক্স।
কোনো সিম্বলকে, কোনো প্রতীককে আমরা কখনো ম্যাথমেটিক্স বলবো না। ডিটারমিনেন্ট এর বাংলা নাম হলো নির্ণায়ক। আমরা ডিটারমিনেন্টকে ডি দ্বারা সূচিত করি, প্রকাশ করি, ডিনোট করি। কিন্তু কোনো ম্যাথমেটিশিয়ান উচ্চ মাধ্যমিক শ্রেণীতে নির্ণায়ক রে ডেল্টা ধরেছেন। এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এর নাম হলো ডেল্টা। এটা জ্যামিতিতে ত্রিভুজ হিসাবে, যেমন ত্রিভুজ এবিসি, ত্রিভুজ পিকিউআর, ত্রিভুজও বলে। যখন আমরা কেমিস্ট্রিতে লিখি, যেমন ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করলে কি হয়, তখন ক্যালসিয়াম কার্বনেট লিখে অ্যারো দিয়ে উপরে এই চিহ্ন দিয়ে রাখি। এই চিহ্নটি, এটিকে তখন বলি হিট, মানে উত্তপ্ত করা। ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করলে যেমন ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। বাট আজকে এই যে আমি ক্রেমার্স রুলের এই যে ত্রিভুজ চিহ্ন দেখা যাচ্ছে, যারে আমরা হিটও বলতে পারি, বা এর নাম হলো ডেল্টা বড় হাতের, এবং ছোট হাতের ডেল্টাও আছে। সেটিকে আমি যেমন 1.2 প্রশ্নলার নির্ণায়কের অঙ্ক করাবো সামনের ক্লাসে, তখন সেই ভিডিওতে তোমরা দেখতে পাবে, সেই ক্লাসে জানতে পারবে। তো এই চিহ্নটির নাম হলো ডেল্টা বড় হাতে। এই ডেল্টাটি আমার আজকে মানে আমার ডিনোট করেছে একটি নির্ণায়ককে। সুতরাং এই ডেল্টাও দিতে পারো, ত্রিভুজ চিহ্ন দিতে পারো। তোমরা এটা না দিয়ে উত্তম হলো এই বড় হাতে ডি দেওয়া ভালো হয়। অথবা কোনো প্রফেসর এই যে এই নিচে যেটা দেখাচ্ছে ডেল্টা দিয়ে ডিনোট করে, এটাও ক্রেমার্স রুল, এটাও ক্রেমার্স রুল। ক্রেমার্স রুলের জিনিসটা আমি অঙ্কের মাধ্যমে বুঝাই দিই, যে দেয়া আছে দুটি সমীকরণ লিখলাম। যেহেতু দুটি সমীকরণ পেলে আমার এখানে এক্স আর ওয়াই মান বের করতে হবে। যদি তিনটি সমীকরণ থাকতো তাহলে এক্স ওয়াই জেড তিনটি আমার অব্যক্ত বা আমার তিনটি চলকের মান বের করতাম। তা এখানে লেখলেও চলে, বা ধরি লিখো, বা মনে করি ডি। ডি হলো সেই নির্ণায়ক যেখানে এক্স ও ওয়াই এর সহগ গুচ্ছ নিয়ে নির্ণায়ক হয়। এখানে সহগকে বলে সাথীকে সহগ বলা হয়। এখানে এক্স এর সহগ কত? 1, সেজন্য আমি এখানে 1 লিখেছি। এক্স এর সহগ 3, সে 3 লিখেছে। এটি হলো ফার্স্ট কলাম। ওয়াই এর সহগ নিয়ে সেকেন্ড কলাম। আমি এই কথাটিও বলেছি যে হরাইজন্টালি, আনুভূমিকভাবে যারা থাকবে সেগুলোকে বলা হয় রো বা সারি, আর ভার্টিক্যালি, উল্লম্বভাবে যারা থাকবে সেটিকে, সেই ভুক্তিগুলো রেসপেক্টিভলি যদি যথাক্রমে যোগ করি তাহলে কলাম পাওয়া যায়। তাহলে উল্লম্ব রেখাটাই হলো কলাম। তো এখানে এক্স এর সহগ নিয়ে ফার্স্ট কলাম, ওয়াই এর সহগ নিয়ে সেকেন্ড কলাম, এবং এটি একটি সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট, দ্বিতীয় পর্যায়ের নির্ণায়ক। এর মান আমরা বের করেছি। এটা জানো, প্রিন্সিপাল ডায়াগোনাল 1 আর 1 গুণ করবা, বিয়োগ এই 3 আর 3, অর্থাৎ এটাকে বলা হয় 3 3 যোগ করলে যে কর্ণ, এটাকে বলা হয় সেকেন্ডারি ডায়াগোনাল বা মাধ্যমিক কর্ণ। আর 1 আর 1 যোগ করলে যে কর্ণ, এটিকে বলা হয় কর্ণনী, নিতে বলা হয় ডায়াগোনাল, এটিকে বলা হয় প্রিন্সিপাল ডায়াগোনাল বা প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ। এই মানটা আমি ডি দ্বারা ডিনোট করলাম, ডিটারমিনেন্টের মান বের করলাম। এখন ডিএক্স বলতে আমরা বুঝি যে সেই নির্ণায়ক যেখানে এক্স এর সহগগুলো থাকবে না। এই যে এক্স এর সহগ কত? 1 আর 3, সেই 1 আর 3 এদের তুমি বের করে দাও। বের করে দিলে এখানে সিট খালি হয়ে গেল, সেখানে বসবে এই সমান সমান চিহ্নের এই পাশে যা থাকে যে কনস্ট্যান্ট টার্ম, সেটি এখানে বসে যাবে, 7 আর -3 বসিয়ে দিলাম। এরপরে এই নির্ণায়কের যে সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টের মান বের করে, সেইভাবে আমি এখানে মানটা বের করলাম। ডি ওয়াই দ্বারা বোঝায় সেই নির্ণায়ক যেখানে ওয়াই এর সহগ থাকবে না। যেমন এখানে ওয়াই এর সহগ হলো 3 1, এই 3 আর 1 এদের বের করে দাও, ক্লাস থেকে বের করে দাও। তাহলে এখানে খালি হয়ে গেল। তখন সমান সমান চিহ্নের ওই পাশে যে 7 এবং -3, অর্থাৎ যে কনস্ট্যান্ট আছে, সেই কনস্ট্যান্টটি আমার এখানে বসে যাবে। এটা আমি বাস্তবে বলে দেই যে ফুটবল খেলার সময় এক্সট্রা প্লেয়ার প্যাভিলিয়নে রেডি হয়ে থাকে। কোনো প্লেয়ার, ধরো 10 নম্বর প্লেয়ারটি, সে আহত হলো, বুকে বা আঘাত পেয়ে, বা চোখে বা মুখে বা হাতে বা পায়ে আঘাত পেয়ে সে তার খেলতে পারে না। তখন রেফারি এই যে এরকম 12 নম্বর একটা প্লে কার্ড উচ্চারণ করে দেয়, তাহলে 12 নম্বর প্লেয়ারটা ঢুকতেছে, তাহলে এক্সট্রা প্লেয়ার। তো এখানে সেরকম সমান সমান চিহ্নের এই পাশে যা থাকবে সেটিকে আমি এক্সট্রা প্লেয়ার বলবো, অর্থাৎ 7 এবং -3 এই সেই টার্মটা একবার এক্স এর সহগের পরিবর্তে বসাইতে হবে ডিএক্স এর জায়গা, আর ডিওয়াই মানে হলো ওয়াই এর সহগের জায়গা সেই এক্সট্রা 7 এবং -3 রেসপেক্টিভলি সেখানে বসাইতে হবে যথাক্রমে। বসিয়ে যে রেজাল্টটা পেলাম, পাওয়ার পরে এই যে x সমান dx বাই d এবং y সমান dy বাই d, এটিকেই বলা হয়
ক্রেমার্স রুল, ক্রেমারের সূত্র। আমার স্নেহস্পদ শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে লিখতে পারো ক্রেমারের সূত্রের সাহায্যে পাই। আই রিপিট দিস, এখানে তোমরা লিখতে পারো ক্রেমারের সূত্রের সাহায্যে পাই। এটা লিখলেও চলে, না লিখলেও চলে। x = dx বাই t এবং y = dy বাই t। এই মানগুলো বসিয়ে দাও। এখানে হলো -2 আর এখানে কাটাটি করে -1 3 আর 3। অতএব নির্ণেয় সমাধান x -2, -3। এভাবে উত্তর লিখলেও চলে, অথবা কার্তেশীয় আকারে লিখতে পারো। ফার্স্ট ব্র্যাকেট x, y, ফার্স্ট ব্র্যাকেট শেষ সমান ফার্স্ট ব্র্যাকেট -2, 3, ফার্স্ট ব্র্যাকেট শেষ। সেটিকে বলা হয় কার্তেশীয় আকারে। এবং তোমরা জানো, যদি সমাধান করতে বলে তো সমাধানে কোনোদিন আনসার লেখা যায় না। দেখাও তো বললে শর্ট ভার্সন, প্রমাণ করো যে বললে প্রুফড। কিন্তু সমাধান যদি করতে বলে তাহলে সলভ লিখতে হয়, SOLVD। আর যদি নির্ণয় করতে বলে তাহলে অ্যান্সার। এই অঙ্কটিও 2 নম্বর যে অঙ্কটি নির্ণয়কের সাহায্যে সমাধান, একই অঙ্কই। এটাও x আর y এর মান বের করতে বলছে ক্রেমারের সূত্রের সাহায্যে অথবা নির্ণয়কের সাহায্যে। একই কথা, যে 1 নম্বর অঙ্কটা আমি করেছি সেইভাবে x এর সহগ নিয়ে ফার্স্ট কলাম, y এর সহগ নিয়ে সেকেন্ড কলাম, একটি ডিটারমিনেন্ট, তার নাম দিলাম d বা ডেল্টা দিতে পারো। এখানে dx বা ডেল্টা x, এখানে x এর সহগ বাদ হয়ে যাবে, সেখানে সমান সমান চিহ্ন ওই পাশে যা থাকবে সেটি বসিয়ে দিয়ে মান বের করলাম। dy সেই একইভাবে y এর সহগগুলো বাদ দিয়ে, এই যে y এর সহগ 3 আর -1 বাদ দিয়ে এখানে বসালাম 4 এবং এক্সট্রা প্লেয়ার হিসাবে 4 এবং 7 মান বের করলাম। অতএব ক্রেমারের সূত্রের সাহায্যে পাই x dx বাই d, y dy বাই d করে ক্যালকুলেশন করে আমার নির্ণয় সমাধান। এই যে এইভাবে আগের অঙ্কটা যেভাবে কমা দিয়ে লিখেছি, এটা আমি কার্তেশীয় আকারে লিখেছি, এটাই হবে সলভ। এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনে রাখবে যে এই x আর y এর মান যথাযথ বা সঠিক উত্তর হয়েছে কিনা সেটা যদি তোমরা যাচাই করতে চাও, x এর মান আর y এর মান, এই যে 5 এবং -2, এই দুটি মান x y এর মান তোমরা এই সমীকরণে বসিয়ে দাও। 1 নং সমীকরণ অথবা 2 নং সমীকরণে বসিয়ে যদি সিদ্ধ করে, স্যাটিসফাইড হয়, অর্থাৎ প্রথম সমীকরণে বসানোর পরে যদি 4 হয় তাহলে মনে করবা তোমার উত্তর হয়েছে। তাই বসাই দেখি, x এর মান 5, তাহলে 5 × 2 = 10, y এর মান হলো 2 -2, তাহলে 3 × 2 = -6, তাহলে 3 আর -2 গুণ করে -4, 10 থেকে 6 বাদ দিলে 4, তাহলে বোঝা গেল তো উত্তর হয়েছে। এখানে বসাও, তাহলে উত্তর এই 7ই হয়। x এর মান 5, y এর মান -2, -2, তাহলে 5 আর 3 7, বোঝা গেল তো উত্তর যথাযথ হয়েছে। 3 নম্বর যে অঙ্কটি, এটি হলো 3টি সমীকরণ। এই সমীকরণ জটিল ভিতরে 3টি সমীকরণ কেন? যেহেতু আমার এখানে চলক হলো 3টি, x, y, z। আমার এখানে নির্ণায়কের সাহায্যে অথবা ক্রেমারের সূত্রের সাহায্যে x, y এবং z এর মান বের করতে বলছে। তাহলে দেয়া আছে, এটা লিখে নেবে। তারপরে এখানে d সমান x এর সহগ নিয়ে ফার্স্ট কলাম, এখানে x এর সহগ নাই মানে 1 × x, তাহলে 1 আছে। y এর সহগ, z এর x এর সহগগুলো ফার্স্ট কলাম, y এর সহগ নিয়ে সেকেন্ড কলাম, z এর সহগ নিয়ে থার্ড কলাম। এবং এই যে নির্ণায়কের মান বের করেছি, একটি তৃতীয় পর্যায়ের অর্থাৎ থার্ড অর্ডার ডিটারমিনেন্টের যে মান বের করেছি, এটা আমি করেছি বিস্তার পদ্ধতিতে, মেথড অফ এক্সপানশন। এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে এই বিস্তার পদ্ধতিতে দুইটা নিয়মে করা যায়, একটা হলো রো সিস্টেম, একটা কলাম সিস্টেম। আমি এখানে করেছি রো সিস্টেমে, এইভাবে কমান্ডে। তোমরা কলাম সিস্টেমে করলেও সেই একই রেজাল্ট হয়। এখন dx মানে কি? সেই নির্ণায়ক যেখানে x এর সহগগুলো থাকবে না, এই যে x এর সহগগুলো 1 1 1 এখানে বাদ দিয়ে সেখানে যে এক্সট্রা প্লেয়ার আমি তোমাদের বোঝার জন্য নাম দিয়েছি 1 2 0, এই মানগুলো, এই কনস্ট্যান্ট টার্মগুলো এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে dx বের করো সেই একই নিয়মে, আবার dy বের করো, আবার dz বের করো। বের করে তাহলে dz বলতে কি বোঝায়? সেই নির্ণায়ক যেখানে z এর সহগগুলো থাকবে না। এই যে z এর সহগগুলো 1 1 2, এখানে কি বসবে? এই যে সমান সমান চিহ্নের পাশে ডান সাইডে যে কনস্ট্যান্ট গুলো আছে, ধ্রুবক গুলো আছে, সেটি বসিয়ে দিয়ে সেই dz বের করলাম। সিমিলারলি dy বের করছে। এরপরে আমি এখানে যেহেতু আমার ভেরিয়েবল 3টি, সুতরাং এখানে লিখতে পারো ক্রেমারের সূত্রের সাহায্যে পাই x সমান dx বাই d, y সমান dy বাই d, z সমান dz বাই z।
আমি এইভাবে ক্যালকুলেশন করে এক্স এর মান পেলাম 1, ওয়াই এর মান পেলাম 1, জেড এর মান পেলাম -1। অতএব নির্ণয় সমাধান এইভাবে লিখে শর্ট লিখে রাখবে। এখানে একটি কথা আমার প্রিয় শিক্ষার্থীদের আমি বলি যে এই অঙ্কটি হলো কিনা তোমরা যদি যাচাই করতে চাও তাহলে তোমরা এক্স এর যে মান 1, ওয়াই এর যে মান 1, জেড এর যে মান -1, সেই মানগুলো এই প্রথম সমীকরণে বসাও, ক্যালকুলেশন করে যদি 1 হয়, দ্বিতীয় সমীকরণে বসাও যদি 2 হয়, তৃতীয় সমীকরণে বসাও যদি 0 হয়, তাহলে মনে করলে তোমার উত্তরটা যথাযথ হয়েছে। যে কোনো একটা সমীকরণে বসাইলে হয়। যদি 1 নম্বর সমীকরণ সিদ্ধ করে 2, 3 অবশ্যই সিদ্ধ করবে। দেখো এক্স এর মান 1, ওয়াই এর মান 1, জেড এর মান -1, 1 1 কাটা, তাহলে এই যে 1 সিদ্ধ হলো। বোঝা গেল যে অঙ্কটি যথাযথভাবে আমার এক্স ওয়াই জেড এর মান হয়েছে। 4 নম্বর যে অঙ্কটি হুবহু 3 নম্বর অঙ্কটার মতোই, কিন্তু আমি অঙ্কটি করার পিছনে কারণ হলো যে এই নির্ণায়কের সাহায্যে সমাধান অথবা ক্রেমারের সূত্রের সাহায্যে সমাধানগুলো অঙ্ক করার সময় অবশ্যই তোমাদের এই এক্স ওয়াই জেড গুলো চলকের এবং চলক সমেত সহগগুলো এটা বামে রাখতে হবে, আর শুধু কনস্ট্যান্ট টার্মটা সমান সমান চিহ্ন ডানে নিতে হবে। কিন্তু প্রথম সমীকরণে ওকে 5 ডানে আছে, তৃতীয় সমীকরণে 9 ডানে আছে, কিন্তু দ্বিতীয় সমীকরণে 2 দেখো বামে আছে, কিন্তু বামে রাখা যাবে না, ডানে নিয়ে যেতে হবে। সেই জন্য এখানে +2 আছে, এই পাশে নিয়ে -2 হয়ে গেল। মতোই 3 নম্বর অঙ্কটার মতোই যে এক্স এর সহগ নিয়ে ফার্স্ট কলাম, ওয়াই এর সহগ নিয়ে সেকেন্ড কলাম, আর জেড এর সহগ নিয়ে থার্ড কলাম। এই যে নির্ণায়ক হলো, একটি থার্ড অর্ডার ডিটারমিনেন্ট হলো, নির্ণায়ক হলো, তাকে আমরা ডি দ্বারা ডিনোট করি। সেই ডির মান বের করলাম। ডিএক্স আমি অনেকবার বলেছি, ডিএক্স মানে সেই নির্ণায়ক যেখানে এক্স এর সহগ থাকবে না, সেখানে সাবস্টিটিউট প্রতিস্থাপন করতে হবে সমান সমান চিহ্নের ওই পাশে যে কনস্ট্যান্টগুলো টার্ম থাকে সেইগুলো দিয়ে আমি ডিএক্স বের করলাম। ডিওয়াই বের করলাম। ডিওয়াই মানে সেই নির্ণায়ক যেখানে ওয়াই সহগগুলো থাকবে না, ওয়াই জায়গা সহগগুলোর সাবস্টিটিউট প্রতিস্থাপন করতে হবে এই কনস্ট্যান্টগুলো 5, -2 এবং 9। এবং ডিজেড মানে সে একই নিয়মে আমি বের করলাম। অতএব এখানে তোমরা লিখতে পারো ক্রেমারের সূত্রের সাহায্যে পাই x সমান dx বাই d, y সমান dy বাই d, z সমান dz বাই z। সুতরাং আমি এখানে x এর মান পেলাম 2, y এর মান পেলাম 0, z এর মান পেলাম 3। এই মানগুলো অতএব নির্ণয় সমাধান, এটাই হবে আমাদের অ্যান্সার। আমি চাই যে কি পেলে এটা বড় কথা না, কিভাবে পেলে এটা বড় কথা। সেজন্য আমার স্নেহস্পদ শিক্ষার্থীদের প্রতি উপদেশ বা নির্দেশনা বা অ্যাডভাইস যাই বলো সেটি হলো যে তোমরা অঙ্কের নিয়ম শিখবে। এখানে অঙ্কের ভিতরে 2x থাক আর 3x থাক, আর এখানে 2 জায়গা -2 থাক, এখানে y জায়গা -5y থাক, কোনো ব্যাপার না। তোমরা অঙ্কের নিয়ম শিখবে এবং সহগ জিনিসটা কি, কোএফিসিয়েন্ট জিনিসটা কি এটা জানতে হবে। যে কোনো কিছু সহগ কোএফিসিয়েন্ট কথার অর্থ হলো তার সঙ্গে যা থাকবে। সেজন্য আমি ইনসিস্ট করেছিলাম, এদের ইনস্টিগেট করি যে সাথীকে সহগ বলা হয়। যদি বলি আমি 4x, এই 4 হবে x এর সহগ। যদি আমি লিখি 5x কিউব, x কিউব সহগ হলো 5। আমি যদি লিখি 5px, x এর সহগ কত, x বাদে যা থাকে 5p, এই 5p হবে x এর সহগ। সহগের ইংরেজিতে বলা হয় কোএফিসিয়েন্ট, আর কোফ্যাক্টর হলো সহগ। 5 নম্বর কোফ্যাক্টর মানে সহগুণক, আর মাইনর মানে অনুরাশি। নির্ণায়কের সাহায্যে সমাধান করো বা ক্রেমারের সূত্রের সাহায্যে সমাধান করো, হুবহু একই অঙ্ক। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখতে পাচ্ছ, এখানে লিখতে পারো বা ধরি বা মনে করি ডি সমান একই কথা আমি বলছি, এক্স এর সহগ, ওয়াই সহগ, জেড এর সহগ, ডিএক্স বের করেছি, ডিওয়াই বের করেছি, ডিজেড বের করেছি। এটা তোমরা ভিডিও থেকে দেখে নিও। আর এক্স এর মান আমি বের করলাম। এখানে লিখতে পারো ক্রেমারের সূত্রের সাহায্যে পাই, না লিখলে চলে। x = dx বাই d, y সমান dy বাই d, z = dz বাই d। এটি এই অঙ্কগুলো পরীক্ষায় থাকে যে ধরো 3টি ম্যাট্রিক্স দেওয়া থাকে, একটির নাম a, একটির নাম b, একটির নাম x বলা থাকবে। ax সমান b হলে সমীকরণ জোট নির্ণয় করো এবং ক্রেমারের সূত্রের সাহায্যে সমাধান করো। এই জাতীয় অঙ্ক ঢাকা বোর্ড সহ বিভিন্ন বোর্ডে, সকল বোর্ডেই থাকে এবং বিভিন্ন কলেজের
ইয়ার ফাইনাল, টেস্ট পরীক্ষায় এই জাতীয় অঙ্কগুলো থাকে। 7 নম্বর যে অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ, একই এক্স ওয়াই জেড এর মান বের করতে বলছে। এখানে এক্স ওয়াই এবং জেড এর সহগগুলো নিয়ে, এক্স এর সহগ নিয়ে ফার্স্ট কলাম, ওয়াই এর সহগ নিয়ে সেকেন্ড কলাম, আর জেড এর সহগ নিয়ে থার্ড কলাম। এখানে জেড এর সহগ কিন্তু চিহ্ন সহগ বা -2, ওয়াই এর সহগ এখানে 3, এক্স এর সহগ 2। এভাবে আমি dx বের করলাম, একই কথাই dy বের করলাম, dz বের করলাম। বের করার পরে যে রেজাল্টগুলো আসবে, একই অঙ্ক অনেকগুলো করেছি, অঙ্ক 2টি অঙ্ক করলেই 2 নিয়মে, তাহলে সবগুলো অঙ্ক তোমরা করতে পারবে। ক্রেমারের সূত্রের সাহায্যে পাই, এখানে লিখতে পারো x সমান dx/d, y সমান dy/d, z সমান dz/d। ক্যালকুলেশন করে ওতে নির্ণয়ের সমাধান x এর মান, y এর মান, z এর মান বা কার্তেশীয় আকারে তোমরা লিখতে পারো। ফার্স্ট ব্র্যাকেট x, y, z, ফার্স্ট ব্র্যাকেট শেষ, তারপরে ফার্স্ট ব্র্যাকেট 1, 2, 3, ফার্স্ট ব্র্যাকেট শেষ। এখানে 7 নম্বর যে অঙ্কটা দেখতে পাচ্ছ, হুবহু একই অঙ্ক। আমি আমার স্নাতক শিক্ষার্থীদের বলি যে একই নিয়মের অঙ্ক 2-3টার বেশি করার দরকার নাই, নিয়ম শিখবে। সেজন্য আমি শিক্ষার্থীদের বলে থাকি যে কি পেলে এটা বড় কথা না, কিভাবে পেলে এটি বড় কথা। সেজন্য তোমরা নিয়মটা শিখবে। এবং আমার স্নাতক শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে ম্যাট্রিক্স ও নির্ণায়ক উচ্চতর গণিত প্রথম পত্রের যে প্রথম অধ্যায়, কোন কোন বইতে 1.1, 1.2, 1.3 অনুশীলনী বানিয়েছে, কোন কোন বইতে 1.1, 1.2, 1.3, 1.4 বানিয়েছে। তবে 1.1 মানে হলো শুধু ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণের অঙ্কগুলো, যা আমি ইতিপূর্বে আমার যে 35 নম্বর ভিডিওটি প্রকাশ করেছি সেখানে আছে। আর 1.3 এবং 1.4, 1.3 হলো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তার ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করা হয় বা কোন ধরনের ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করা যায় সেটি হলো 1.3। আর 1.4 হলো ক্রেমারের সূত্রের সাহায্যে যে সমাধান করা যায় সহসমীকরণে, সেটির নাম দিয়েছে আমি 1.4। কিন্তু কোন কোন বইতে কোন কোন লেখক 1.3 আর 1.4 নিয়ে একটা অংশ বানিয়েছে। শিক্ষার্থীবৃন্দ, আরেকটি কথা, আমি সামনের যে ক্লাসটি নেব সেটি হলো 1.2, সেটি হলো শুধু নির্ণায়কের উপরে। নির্ণায়কের বিস্তারিত সংজ্ঞা, অনুরাশি, সহগুণক শেখানো দরকার হবে। ম্যাট্রিক্সের যে কতগুলো ধর্ম আছে, প্রপার্টিজ অফ ডিটারমিনেন্ট, সেগুলো আমি বলবো। নির্ণায়কের বেশ কিছু অঙ্ক আমি সামনের সেই ভিডিওটি 1.2 এর উপরে সেটি বের করব। আজকে এই 1.3 এবং 1.4 এই দুটি অনুশীলনী আমার ভিডিওটি কিছুক্ষণ আগে যে পার্ট 1 নাম দিয়েছি সেটি আমি হোয়াইট বোর্ডে ক্লাস নিয়েছি, কিন্তু আমি ল্যাপটপে ক্লাস নেওয়ার সময়, বাকি অংশটুকু ক্লাস নেওয়ার সময় কারেন্ট চলে যায় এবং আলোচনা করলাম অঙ্কটিও, এই ভিডিওটিও অনুশীলনী 1.3 এবং 1.4 মিলে এটি নাম দিয়েছি আমি পার্ট 2। সুতরাং আমার স্নাতক শিক্ষার্থীরা, তোমরা 1.3 আর 1.4 এই দুটি অনুশীলনী, আমার 2টা ভিডিও হয়ে গেল এই বিদ্যুৎ এবং ওয়াইফাই কানেকশনের বিভ্রান্তির জন্য। এর পার্ট 1 দেখবে এবং পার্ট 2, পার্ট 1 এবং পার্ট 2 মিলেই হলো আমার অনুশীলনী 1.3 এবং 1.4। এবং আমার স্নাতক শিক্ষার্থীবৃন্দ, যে তোমরা জানো প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই ম্যাট্রিক্স এবং নির্ণায়ক থেকে পুরো 10 মার্কের একটি সৃজনশীল প্রশ্ন থাকে আর 3টি অথবা 4টি এমসিকিউ প্রশ্ন থাকে। ম্যাট্রিক্স এবং নির্ণায়ক থেকে কিভাবে সৃজনশীল প্রশ্ন থাকে তার এখানে একটি নমুনা প্রশ্ন আমি দেখিয়েছি। এই প্রশ্নগুলো এই বোর্ডে থাকে, এগুলো তোমরা প্র্যাকটিস করবে। এখানে যেমন আজকে যে আমার ভিডিও বের করেছে কিছুক্ষণ আগে বা এটাতে এ ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে একটা ম্যাট্রিক্সে বের করা সেটি এখানে পাবে। কিন্তু এই ক এবং খ এই জাতীয় অঙ্কগুলো আমি আমার যে 35তম ভিডিও, অর্থাৎ ম্যাট্রিক্স ও নির্ণায়কের প্রথম ভিডিও ইতিপূর্বে যা বের করেছি, সেখানে 1.1 অনুশীলনীতে এই ক এবং খ এই উত্তরগুলো পাবে। 2 নম্বর যে প্রশ্নটি আছে ক, খ, গ, এটিও আমার অনুরাশি এবং সহগুণক কি, আমি আজও আলোচনা করেছি এবং আগামী দিন যে নির্ণায়কের 1.2 এর উপর ক্লাস নেব
সেখানেও আমি এই অনুরাশি এবং সহগুণক সামনে দিনে দরকার হবে, সেখানে আলোচনা করব। এবং আজকের আলোচনাতে আমার এই সহগুণকের কথায় আমি আলোচনা করেছি খ পারবা, এবং আজকে যে ভিডিওটি প্রকাশ করছি সেখানে ax = b সমীকরণটি ক্রেমারের সূত্রের সাহায্যে সমাধান করা, এই জাতীয় গ, এই 2 এর গ, এই জাতীয় অঙ্ক প্রতি বছর থাকে 4 মার্কের জন্য। আমি যা কিছুক্ষণ আগেই বললাম যে ক্রেমারের সূত্র তোমাদের এখানে যেহেতু x y z, আমার আগে ax সমান b, এই সমীকরণে a ম্যাট্রিক্স, x ম্যাট্রিক্স, b ম্যাট্রিক্স বসিয়ে দিয়ে তারপরে আমার তিনটি সমীকরণ তৈরি করে নিতে হবে। সমীকরণ জোট বলা হয়, যেহেতু আমার এখানে x y z, তার তিনটা সমীকরণ হবে, আর x y হলে দুটি সমীকরণ হতো। তাই এইভাবে আমরা সমীকরণ জোট তৈরি করে কিছুক্ষণ আগে যে আমি অঙ্কগুলো করলাম সেভাবে ক্রেমারের সূত্রের সাহায্যে আমার এইটি সমাধান করতে হবে। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জানো এটি আমার 36তম ভিডিও। ইতিপূর্বে আমি 35টি ভিডিও প্রকাশ করেছি, যা মাহি এডুকেয়ার হেল্পলাইন ইউটিউবে এটি প্রকাশ করা হয়েছে। এটি আমার 36তম ভিডিও। তোমরা এই ভিডিওগুলো জানো যে অধ্যায় ভিত্তিক আমি বেসিক আলোচনা করি, এবং সেই অধ্যায়ের সংশ্লিষ্ট অধ্যায়ের ইম্পর্টেন্ট অঙ্কগুলো, যে কোনো বইয়ের অঙ্ক আমি কম্পিউটারাইজড করে সেগুলো ধারাবাহিকভাবে তোমাদের বুঝিয়ে দিই। এই ভিডিওগুলো যদি তোমরা দেখো, আই ডু বিলিভ যেখানে যে পরীক্ষায় যে অবস্থায় প্রশ্ন করুক না কেন, তোমরা অবশ্যই ইনশাল্লাহ অ্যান্সার দিতে পারবে। তোমরা এই ভিডিওগুলো দেখবে। আই প্রে টু অলমাইটি আল্লাহ ফর ইউর ব্রাইট লাইফ। এবং তোমাদের কাছে আমার একটি অনুরোধ হলো যে তোমরা মাহি এডুকেয়ার হেল্পলাইন ইউটিউবে গিয়ে আমার এই ভিডিও সাবস্ক্রাইব করবে, কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তীতে এই যত ভিডিও আমি বের করি না কেন, এই প্রতিটি ভিডিওর লিঙ্ক তোমরা পাবে এবং ভিডিওগুলো তোমরা সহজে দেখতে পারবে। সেজন্য আমি তোমাদের বলছি যে তোমরা ইচ্ছা করলে বা অনুরোধই করছি তোমরা সাবস্ক্রাইব করবে, এবং তোমার বন্ধুবান্ধবীদেরও বন্ধুবান্ধবদের এটা সাবস্ক্রাইব করতে বলবে। আই ফ্রেন্ডশিপ টু অল বাট ম্যালাইজ টু নান, বি ফ্রেন্ডলি বাট নট ফ্যামিলিয়ার। সবাইকে ধন্যবাদ। আসো তো একটু তাড়াতাড়ি। কই আমার তো এন্ড আসলো না, কি করলাম? ধরে কাটে দাও। সামনেই বসে কিছু আগে তোমার লাইভ দেখছিলাম, কি ছিল এই যে আমার মানে দেখছো এটা বন্ধ হয় না কেন? কি করলাম? এখন তো কষ্ট মোবাইলে